শেখ হাসিনা যে ফিরতে চাইছেন এ ব্যাপারে আমেরিকার কোনো মত আছে কি নেই, সেটা প্রকাশ্যে সার্জিয়াই গোর্কি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা দেখবে শেখ হাসিনা ফেরার কারণে তাদের যে স্বার্থ বাংলাদেশে যারা রক্ষা করে তার ফলে তার কোনো বিপরীত কিছু ঘটবে কি ঘটবে না, সেটা একটা কারণ হতে পারে। সার্জিও গোর সেই জন্য বাস্তব অবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার বা অন্য জামায়াত বা অন্যরা তারা যে যাই মুখে বলুন যে শেখ হাসিনা বলে আর কিছু নেই, শেখ হাসিনা সমর্থক কিছু নেই, এটা তো বাস্তব ঘটনা। তাদের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আছে এবং সিআইএ এর একজন গোয়েন্দাও আছেন এই মুহূর্তে বাংলাদেশে। ফলে তিনি নিশ্চয়ই সার্জিও সফরের আগে বিস্তারিত তথ্য তিনি জোগাড় করেছেন, এগুলো সার্জিও গোরের কাছে হয়তো পৌঁছে দিয়েছেন বা পৌঁছে দেবেন। বাস্তব পরিস্থিতিটা হচ্ছে শেখ হাসিনার প্রবল সমর্থন আগের তুলনায় আরো অনেক বেড়ে গিয়েছে বাংলাদেশে। শেখ হাসিনার প্রথম ভরসাস্থল সেটা। আমি আজকেই শুনেছি যে তিনি কিছু আরেকটি এই প্রথম আরেকটি বাংলাদেশ এই ভারতীয় একটি ম্যাগাজিনে তিনি সাক্ষাৎকার দিলেন, যে ম্যাগাজিনটি আজকে প্রকাশিত হয়েছে, আউটলুক। সেখানে তিনি তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলছে যে আপনাকে ফেরত দেওয়ার প্রশ্নটা তো সেটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে তারা করতে চান এবং সেই আইনি বিচার ইত্যাদি দেখে তিনি তো জবাব দিয়েছেন আইনি বিচারের প্রত্যার্পণের তো প্রশ্ন কিছু আসছে না, সেটা স্বাভাবিক সময় লাগবে। আমি তো অত সময় দিতে পারবো না বাংলাদেশে, আমাকে ফিরতে হবে, কারণ সেখানকার মানুষের জন্য ফিরতে হবে। ফলে তিনি ফিরবেন, তিনি আরো পরিষ্কার করে দিয়েছেন যে আমি জানি আমার জীবনের ঝুঁকি আছে, আমি জানি না এটা কম বুদ্ধি তো এইটুকু তো বুদ্ধি আছে, তাহলেও যাবো দেখা যাক তারা আমাকে হত্যা করেন কিনা। সেখানে বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত হন কিনা বিশ্বের দরবারে, সেটা দেখার বিষয় আছে। আর একটা বিষয় আলোচনায় আসতে পারে সার্জিও গোরের সফরে, আমার মনে হয় যে এটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে যেটা বিএনপি তাকে চায়, যেটা বিএনপির ইচ্ছা আছে তাকে দিয়ে করতে চায়, সবই ঠিক কথা। কিন্তু এখন সার্জিও গোর তাদের পছন্দ কি, তারা কি রিপাবলিকানদের মতো এই ডেমোক্রেটদের মতো আবার ইউনুসকে চাইবেন কি চাইবেন না। ইউনুস একটু হাল ছেড়ে বসে আছেন এমন কিন্তু নয়, তিনিও সব ধরনের কলকাঠি আছে। ফলে সার্জিও গোর টাকা থাকা অবস্থায় ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন কি করলেন না, এটার দিকেও আমাদের সকলের চোখ থাকা উচিত আর কি, রাখা উচিত। কার কার সঙ্গে বা কিছু যে বললেন যে তার সফরসূচি কাটছাট হয়েছে, সেটা জানা দরকার আর কি। কাটছাট বলতে কি বোঝাচ্ছে? তিনি কক্সবাজার থেকে ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করার তার কথা, ইনক্লুডিং সাংবাদিক। তো এখন দেখা যাক সেটা হয় কি হয় না। আর একটা আজকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, যা সবাই প্রশ্ন করেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার কি রণনীতি নিচ্ছেন এবং দুদেশের সম্পর্কে আদৌ কোনো উন্নতি হবে কি হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় লিখেছে ভারত বাংলাদেশের সম্পর্কটার ভিত্তি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের আদর্শ, তার বাইরে নয়। এবং ভারতবর্ষ চায় অন্তর্মুখী, অর্থাৎ সকলের অংশগ্রহণের একটা রাজনৈতিক ব্যবস্থা। ফলে বাংলাদেশের সেই জন্য এই প্রশ্নটাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যেদিন সার্জিও গোর ঢাকায় পৌঁছেছেন সেই দিন রিপোর্টটা পার্লামেন্টে পেশ করা হয়েছে। ফলে এটা আজকের দিনের জন্য একটা বার্তাকে দেখতে হবে। সার্জিও গোর, আমি শুনেছি তিনিও বাংলাদেশের অন্তর্মুখী সমাজ, রাজনৈতিক সমাজ গঠনের পক্ষে। আওয়ামী লীগকে পুরো সম্পূর্ণ বাইরে রাখা হবে, এটা রিপাবলিকান পার্টির প্রতিনিধি যেটা চান কিনা সেটা আমরা সেটা শোনা দরকার প্রকাশ্যে। দেখুন, যে কথা বলেছেন সার্জিও গোর, তিনি যা টুইট করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন সাংবাদিকদের, যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কারণ গতকাল তো ভারতের দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে আলোচনা, তিনিও বলেছেন চমৎকার আলোচনা। তো সার্জিও গোর এবং ভারত দুজনের আলোচনাটাই এত চমৎকার যে এখন দেখা যাক এই চমৎকারিত্বটা ফলে কিনা, সেটা দেখার বিষয় আছে আর যে যতই ঝুঁকি থাকুক, মৃত্যু ভয় থাকুক, শেখ হাসিনা দেশে ফিরতে চান।
তার এই কনফিডেন্টের উৎস কি? তিনি কি সত্যিকার অর্থে ফিরে আসছেন এবং বাস্তবতা কি বলে? আপনি জানেন যে বাংলাদেশে শেখ পরিবারকে পুরোপুরি নির্মূল করার জন্য পাকিস্তানের একটা এটা স্বীকৃত, ইতিহাস স্বীকৃত যে পাকিস্তান চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারটাই যেন 75-এ শেষ হয়ে যায়। এরপরেও শেখ হাসিনাকে হত্যার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার শাসন অবসানের পরে এবার পাকিস্তানে সেটা উদযাপন হয়েছে এবং অনেকেই বলেন যে 5 আগস্ট 2024-এ পাকিস্তান আইএসআই এর বড় একটা অংশ শেখ হাসিনাকে গণভবনে হত্যার জন্য রেডি ছিল। এটা অনেকে বলে, অনেক জায়গায় আলোচনা। এবার তিনি দেশে যদি আসেন, যেভাবে বলছেন সেভাবে তিনি যদি আসেন, তাহলে বাংলাদেশে থাকা তার বিরোধীরা বেশি হুমকি, নাকি পাকিস্তান যে শক্তিটা চায় বঙ্গবন্ধু পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে যাক সেই শক্তিটা বেশি হুমকি? তারপরেও তো বঙ্গবন্ধু পরিবার থাকবেন, তার সঙ্গে তার পুত্র সজীবদের জয় বা মেয়ে পুতুল সঙ্গে যাচ্ছেন এমন কোনো খবর পাইনি, বা তার বোন শেখ রেহানা যাচ্ছেন এমন কোনো খবর পাইনি। কিন্তু তিনি যখন যাবেন তার সঙ্গে প্রচুর বিদেশি গণমাধ্যম যেতে পারে বলে শুনছি। ফলে তাদের সামনে যদি হত্যাকাণ্ড ঘটে, তারা আশা করি স্পট থেকে ফ্যাকচুয়াল রিপোর্টিং করবে। ফলে তাদের রিপোর্টিং থেকেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে দায়ী শেখ হাসিনার হত্যার জন্য। তো আমার মনে হয় না যে তারেক রহমান সরকার এতটা ঝুঁকি নিতে পারবে না। আন্তর্জাতিক দুনিয়ায় খুব সমস্যার সম্মুখীন হতে হবে। মানে একটা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হচ্ছে, সেই দায়টা তো তাদের ঘাড়ে পড়বে না। ফলে তারেক রহমান সরকার কি এমন কিছু একটা কি সুযোগ করে দেবেন সেই পাকিস্তানি আইএসআই গোয়েন্দাদের, যে তাতে তারা নিশ্চিন্তে হত্যা করতে পারে? যদিও অনেকেই বলেন যে সবই সম্ভব বাংলাদেশে অসম্ভব বলে। ফলে এটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন আমি তো এভাবে দীর্ঘকাল এরকম এখানে দিল্লিতে বসে নিরাপদ আশ্রয় এরকম থেকে যাব চিরকাল, এটা তো হতে পারে না, বয়স হচ্ছে। ফলে যা আবার হবে, বয়স হচ্ছে, এরপর আর কতদিনই বা বাঁচতাম, তাই না? তো যে কদিন আমি যদি চেষ্টা করে দেখি একবার আমার দেশে মানুষের কাছে ফিরতে পারেন কি। কিন্তু আমি এটা বলছি আপনাকে, কোনোভাবে যদি তিনি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া পৌঁছাতে পারেন, সেখানে শেখ হাসিনাকে হত্যা করার মতো হিম্মত বা সুযোগ যারা পাবেন না, কেউ পাবেন না। যারা করতে যাবেন তারা না মার খেয়ে মারা যান, তাদের জন্য আমার আগাম চিন্তা রইল। তারা যেন সাবধানে যান শেখ হাসিনাকে আক্রমণ করতে। কারণ আমি জানি টুঙ্গিপাড়ায় মিনিমাম একটা সংখ্যা হিসেবে পেয়েছি 20 লক্ষ লোক সেদিন থাকবে সেখানে, 20 লক্ষ লোক। এখন সেটার জন্য বাংলাদেশের সেনাবাহিনী বা কি করবে সেটা আমি জানি না। সেটা ফলে এদের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা যেন বেনজির কি বলে জুলফিকার ভুট্টোর মতো প্রাণ হারিয়ে ফিরে না যান। পাকিস্তানিরাই হত্যা করেছিল জুলফিকার, যিনি বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল। ফলে এখন এই ইতিহাস তো আছে জানা। সুতরাং এটা তাদের পক্ষে খুব স্বাভাবিক একটা হুমকি দেওয়া, ভয় পাইয়ে যদি শেখ হাসিনাকে রোকা যায়। শেখ হাসিনা যে ধরনের নেত্রী, তাকে বোধ হয় ভয় পাওয়ানো খুব মুশকিল, ভয় পাওয়ানো খুবই মুশকিল। আপনার শেখ হাসিনা বিহীন টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা বিরোধীরা ঢুকতে পারে না, আর শেখ হাসিনা থাকলে পরে টুঙ্গিপাড়ায় ঢুকবে, এটা আসলে কেউ বোধহয় পাগলও কল্পনা করে না। আমি দাদা জানতে চাই, ওটা তো পৃথক বাংলাদেশ হয়ে যাবে সেদিন। আমি জানতে চাই যে শেখ হাসিনা, আমাদের সমাজে শেখ হাসিনার সমর্থক কর্মী রয়ে গেছে, এখনো অনেক আছে। আমরা সাংবাদিকতা করতে গেলে অনেকের প্রশ্নের মুখে পড়ি, দেখি, জানি। আমি দেখতে পাচ্ছি যে তারা কেউ কনফিডেন্ট হতে পারছে না যে শেখ হাসিনা চলেই আসবেন কিনা, আসলে পরে লাভ কি হবে, তিনি এসে জেলে ঢুকে যাবেন, তাহলে আওয়ামী লীগের লাভটা কি? আমরা যারা এই যে দিগ্ভ্রান্তর মধ্যে আছি, মানে তারা বলছেন আওয়ামী লীগের লোকজন এই যে দেশে থেকেও একটা বন্দির মতো অবস্থা, গৃহবন্দির মতো থাকতে হয়, তাদের কি লাভ হবে? এই যে একটা কনফিডেন্সলেস সিচুয়েশন, এইটা কি একটা প্রভাব ফেলবে না শেখ হাসিনার আশা, যদি এই ধরনের আশা হয় এবং তিনি এসে জেলে ঢুকে গেলেন, তাতে কি লাভ হবে? দেখুন, এরা ইতিহাস ভুলে যান, এই আর কি। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কি বঙ্গবন্ধু দেশে ছিলেন? কোথায় ছিলেন? কারাগারে ছিলেন না? তাতে কি বাংলাদেশ স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছিল তো। তিনি তো একটা ডাক দিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। তাকে তো ফাঁসিরও না হয়েছে ফাঁসি,
না হয়েছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয়, হয়েছে তো বাংলাদেশিদের জয়, তাই না? তো সুতরাং এটা আবার ঘটবে না এমন কিছু, আমি তো বলছি বারবার, বাংলাদেশ আবার একটা 71-এর মুখে, আবার একটা 71-এর মুখে। এখন এই নিয়ে কেউ কেউ আমাকে প্রশ্ন করেন, 71-এ তো ভারত সঙ্গে দিয়েছিল, এখন কি সেটা করবে? সেরকম কিছু আছে? তারেক রহমান সরকারের সঙ্গে এত ঘনিষ্ঠতা, 2001 থেকে 2006 তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে তো ভারত সরকারের সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। তাতে কি হয়েছে? তাতে কি শেখ হাসিনার ক্ষমতায় আসা যেটা আটকেছে? আটকায়নি। সুতরাং এগুলো রাজনীতিতে থাকবে, তাদের খুব স্বাভাবিক বুদ্ধিতে এগুলো মনে হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু পরিবার যে ধরনের তারা ঝুঁকি নিতে, সাহস নিতে পারেন, সেই ঝুঁকি বা সাহস আর কোন দলের পক্ষে নেওয়া সম্ভব হয় না। ফলে লাভ হবে মানে তারা আবার মুক্ত বাংলাদেশ দেখতে পারে, এটুকুই লাভ হবে, আর কিছু না। বর্তমানে পরাধীন অবস্থায় আছেন যদি বলি, তাহলে যখন তারা লাভবান হবেন, স্বাধীন বাংলাদেশ আর একবার দেখবেন, দ্বিতীয়বার স্বাধীন। এবং ডিসেম্বর তো বিজয়ের মাস, কি আত্মসমর্পণ করে সেটা দেখার জন্য সবাই দেখবেন তারা। শেখ হাসিনা আরেকটা টপিক, আবার দীনেশ ত্রিবেদীর ইয়েতে চলে যাই। আপনি জানিয়েছেন, আপনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদী দেখা করেছেন। সেখানে তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ যেটা চলে আছে, এটা নিয়ে কথা বলেছেন। দীনেশ ত্রিবেদী বলেছেন যে এটার দিকে ভারত তাকিয়ে আছে। হ্যাঁ, এই সফরটা হলে পরে কি ধরনের ফলাফল আনবে, কি ধরনের প্রভাব পড়বে, আর যদি না হয় কোনো কারণে, তাহলে কি হতে পারে? না হলে বাংলাদেশের ক্ষতি, না হলে বাংলাদেশের ক্ষতি, এক কথা। কারণ এটা তো শুধু ভারতের নয়। শুনুন, তারেক রহমান সরকারের পক্ষে একটা সুবিধা যে তিনি ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সফরে আসছেন না। তিনি ব্রিক্স, একটা আন্তর্জাতিক বহুদেশীয় মঞ্চে একটা সম্মেলনে, শিখর সম্মেলনে আসছেন বিশেষ অতিথি হিসেবে। সেই সময় প্রত্যেকটা দেশের সঙ্গে তার বৈঠক হতে পারে, চীনের সঙ্গে হতে পারে, রাশিয়ার সঙ্গে হতে পারে। ভারতের তো খবর নিশ্চিত আসছেনি। এখন ভ্লাদিমির পুতিন কিছুদিনের মধ্যে কনফার্ম হতে পারে। 11টা দেশ, তার মধ্যে ইরানও আছে। ফলে এইসব দেশের প্রত্যেকের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তারেক রহমানের একটা সাক্ষাতের সম্ভাবনা আছে, ভারত ছাড়াই। এরপরে ধরুন ভারত, কিন্তু তিনি এলে প্রত্যেকটা দেশ কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গ উত্থাপন করবে। তারা জানতে চাইবে যে বাংলাদেশে কি ধরনের রাজনীতি হচ্ছে, কি রাজনীতি হচ্ছে। আচ্ছা, চীন তো জানেই, কিন্তু বাকিরা অনেকে আরো কষ্ট বলে তারেক রহমানের কাছে জানতে চাইতে পারে। এটা আমি জানি না যে ভারতের কোনো কৌশল কিনা, যে এদেরকে দিয়ে প্রশ্ন করিয়ে জানা যে সত্যি সত্যি বাংলাদেশে শেষ পর্যন্ত ইনক্লুসিভ পলিটিক্স হবে কি হবে। এখন সেটা ভারতের সঙ্গে যখন কথা হবে, তখন ভারত নিশ্চয়ই অন্য যাবতীয় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা, যেগুলো যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে শুরু করা ইত্যাদি বিষয় তো শুরু হতেই পারে আলোচনা। কিন্তু তার সঙ্গে তো এটা অবভিয়াস ব্যাপার না যে সেখানে প্রসঙ্গটা তো অনুচ্চারিত থেকে যাবে, এটা হতে পারে। তারা তাদের মত বলবেন শেখ হাসিনা সম্পর্কে, কিন্তু ভারত তার মত শুনবেন এবং তাদের মতামত বলবেন। ফলে এটা বিষয়টা আলোচনা, সেপ্টেম্বরটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সময়, যে সময়তে এই বিষয়ে একটা কোনো সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে। বা তারেক রহমান সরকারের পক্ষে প্রকাশ্যে ঘোষণা করা সম্ভব নয় যে আমরা শেখ হাসিনাকে সাদরে লাল কার্পেট দিয়ে অভ্যর্থনা জানাই, এটা তো সম্ভব না। কিন্তু আর কি করা যেতে পারে, সেটা নানাবিধ পথ আছে। যদি চান, সদিচ্ছা যদি তাকে, অনেক কিছু করতে পারে, যেটাতে ভারত হয়তো চাইতে বুঝাতে যে যেটা আজকে ভারত সরকারের উত্তর, ইনক্লুসিভ সোসাইটি দরকার এবং 71-এর মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ প্রয়োজন। তো সেই 71-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশ, তাতে বিএনপিও অংশীদার ছিল। ফলে তারা এবং আওয়ামী লীগ দুটোই তো 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের লোক, না তো জামায়াত না এনসিপি তো জন্মই হয়। আপনার একটা কথা আমাকে গতকালও আমাকে একজন রেফারেন্স দিয়েছে, বলেছি যে দাদাকে আপনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কটা কখন ভালো হবে, দাদা উত্তর দিয়েছিলেন যে যখন থেকে টুরিস্ট ভিসাটা ওপেন হয়ে যাবে আপনি ধরে নেবেন সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে বা গেছে। টুরিস্ট ভিসাটা ওপেন হলো বেশ অনেকদিন, 2-3 সপ্তাহ হয়ে গেল, কিন্তু কোথায় যেন সম্পর্কে এখনো একটা টানাপোড়েন মনে হয়, একটু অবিশ্বাস মনে হয়, একটু দোলাচল, একটু পাকিস্তানের দিকে বেশি দুর্বলতা, এরকম মনে হয়। এটার কারণটা কি?
আমার মনে হয় ভিসার ব্যবস্থাটা যতটা সহজে ঘোষণা হয়েছিল উন্মুক্ত হওয়ার, ততটা কিন্তু উন্মুক্ত হয়েছে কিনা আমার একটু সন্দেহ আছে। একটু বোধহয় ভারত সরকার রাশ টেনেছে কোনো কারণে। তার কারণ যেটা ভাবা হয়েছিল যে এই ধরনের একটা যে মানুষের উপকারের জন্য যে একটা সিদ্ধান্ত হলো, তাতে যে ধরনের প্রতিদান, প্রতিদান তো নয়, আমি বলছি তার যে একটা পাল্টা কিছু করা, উল্টে কিছু করা সরকারের পক্ষ থেকে। আমি তো বলছি তো, তারেক রহমান সরকারের ক্ষমতায় আসার পর থেকে আপনি একটা কোনো উদাহরণ দিতে পারবেন না যে উদাহরণে যে তারা ভারতের জন্য এত কিছু করেছে।